আসসালামু আলাইকুম। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিকস হচ্ছে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ডিএইচএমএস এর ফিজিওলজি ক্লাস। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আপনাদের নিজ নিজ মাইক্রোফোন এবং ভিডিও করেছেন। আমাদের এই ক্লাস 40 থেকে 45 মিনিট হবে। এরপর আমরা 10 থেকে 15 মিনিট প্রশ্নোত্তর পর্ব নেব। ক্লাস চলাকালীন সময়ে যদি কাউকে প্রশ্ন করা হয় তাহলে সে তার মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করবেন। যদি কারো কাছে বা একাধিক জনের যদি জানতে হয় বা জানার থাকে তাহলে আপনারা একটু হাত তুলে রাখবেন, আমি সিরিয়াল ওয়াইজ ডাকবো। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, অনেক প্রশ্ন তৈরি হবে, অনেকের মধ্যে কিউরিসিটি থাকবে, জানার অনেক বিষয় থাকবে। সবচেয়ে ভালো হয় যদি সম্ভব হয় আপনারা সাথে ডায়েরি, নোটবুক, কলম যদি রাখেন তাহলে সুবিধা হবে, কারণ আমার হয়তো পড়ানোর সময় আপনার মনে কোনো প্রশ্ন তৈরি হতে পারে, তখন চট করে একটু নোট করে রাখবেন। আমি চেষ্টা করবো সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। যেহেতু এটা আমাদের ধারাবাহিক ক্লাস, অনলাইন ক্লাস, এটা রেকর্ড থাকবে বা যারা ভর্তি হবেন তারা রেকর্ড পাবেন পরবর্তীতে। এরপরও চেষ্টা করবেন একটু কাগজ কলম নিয়ে বসার জন্য, কারণ আমাদের যে টপিকস গুলো অনেক এখানে মেডিকেল টার্ম আসবে, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। হয়তো এখন আমি বলার পর আপনার কাছে মনে হতে পারে যে আমি হয়তো মনে রাখতে পারবো, কিন্তু এটা হয়তো আজকে কালকে মনে থাকবে, পরশুদিন হয়তো আমরা ভুলে যাব। এই জন্য নিজস্ব একটা নোট যদি থাকে, যারা ধারাবাহিক ক্লাসগুলো করবেন তারা অবশ্যই নিজের একটা ডায়েরি, একটা খাতা মেনটেন করবেন, যে আপনার এখানে সব রাফ থাকুক, নোট থাকুক, সাইড নোট থাকুক, কোনো প্রশ্ন থাকুক, কোনো অ্যান্সার থাকুক, সব আপনি ওই একটার মধ্যেই লিখবেন। যে পরবর্তীতে আমি ফ্রেশ করে উঠাবো, পরবর্তীতে আমি এটা আবার নোট করব, দরকার নেই, কারণ এত সময় আমরা পাবো না বা আমরা পাই না। তখন দেখা যায় এটা একটা জটলা পেকে পাকানো অবস্থায় থাকে, কিছুই হয় না। এই জন্য যা করবে সবাই একটা খাতার মধ্যে রাখার চেষ্টা করবে। তো আমরা আমাদের ফিজিওলজি ক্লাসে চলে যাচ্ছি। যদিও আমাদের সিলেবাস ভিত্তিক হওয়ার কারণে আমরা টপিক্সের নাম দিয়েছি ফিজিওলজি, সাবজেক্টের নাম দিয়েছি ফিজিওলজি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়বো হচ্ছে গিয়ে মেডিকেল সায়েন্স। হ্যাঁ, যাকে আমরা বলি বেসিক মেডিকেল সায়েন্স। এই বেসিক মেডিকেল সায়েন্স আমাদের অনেকগুলো সাবজেক্টকে কভার করবে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, গাইনির কিছু কিছু অংশ চলে আসবে, পাশাপাশি সার্জারি, ফরেনসিক মেডিসিন, এগুলো চলে আসবে। কাজে আমরা ওভারঅল সবকিছু শিখবো এই বেসিক নলেজ থেকেই। তো এই জন্য প্রথম দিকে কিছু ক্লাস আমরা যদিও নামে বলবো যে ফিজিওলজি, কিন্তু আসলে দেখা যাবে আমাদের অ্যানাটমির অংশ চলে আসবে, প্যাথোলজির অংশ চলে আসবে, বাকি যে সাবজেক্ট গুলো বললাম সেগুলো চলে আসবে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? একজন বলবেন প্লিজ। জি, দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। তো আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি ডক্টর আব্দুর রহমান সজীব, ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে কমপ্লিট করেছি। বর্তমানে লেকচারার হিসেবে আছি নাঙ্গলকোট হাজী বাদশাহ আমিনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কুমিল্লাতে। আমি আপনাদের ফিজিওলজি সাবজেক্টটি নিব। এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, যদিও এটা ফার্স্ট ইয়ার থেকে শুরু, কিন্তু এটা পরীক্ষা হয় সেকেন্ড ইয়ারে। যেহেতু আমরা এটা প্রথম বছর এবং প্রথম শুরু করেছি, এজন্য আমরা দুটো ইয়ার একসাথে নিয়েছি। আশা করি আমরা সবাই উপকৃত হব এবং সবাই কিছু শেখার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফিজিওলজি জিনিসটা কি, ঠিক আছে? তো ফিজিওলজি বুঝার আগে আমি অল্প কথায় আগে আসবো আমাদের অ্যানাটমি নিয়ে। হ্যাঁ, আমাদের যে কোনো বিষয় বা কোনো একটা বস্তু যদি আসে, আমরা আগে সেটা কি জানার চেষ্টা করি, তার একটা গঠন, স্ট্রাকচার জানার চেষ্টা করি, তাই না? এরপর হচ্ছে ওই বস্তুটা বা ওই জিনিসটা আমাদের কি কাজে লাগবে সেটা আমরা জানার চেষ্টা করি, তাই তো? তাহলে এই যে কোনো একটা বস্তু, কোনো একটা জিনিসের যে গঠনটা, স্ট্রাকচার যেটা, সেটাই হচ্ছে মূলত ওই বস্তুর বা ওই জিনিসের অ্যানাটমি। আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটা আমি যদি জিজ্ঞেস করি টেবিলটা কিসের টেবিল, আমার টেবিলটা কাঠের।
টেবিলটা কাঠের। এর গঠনটা কেমন? এর আমরা জানি টেবিল মানে হচ্ছে 4 পায়া বিশিষ্ট কোন একটা কাঠামো, কোন একটা বস্তু, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার যে আধুনিক টেবিল গুলো 4 পায়া থাকে না, এটা দুই পাশে দুটো ফ্রেম দিয়ে, একটা তক্তা দিয়ে ফ্রেম করে উপরে আরেকটা পাটাতন বিছিয়ে একটা কাঠামো তৈরি করা হচ্ছে। তাহলে এই যে আমি যে বললাম যে এটার উপরে একটা কি থাকবে, একটা পাটাতন থাকবে, একটা ফ্রেম থাকবে এবং দুই পাশে দুটো ফ্রেম থাকবে, অথবা যে নর্মাল যেটা আমাদের টেবিল তার 4টা পা থাকে, 4 পা বিশিষ্ট একটা ফ্রেম। তাহলে এই যে আমি বললাম 4 পা বিশিষ্ট একটা কাঠের একটা ফ্রেম, একটা কাঠামো, দিস ইজ টেবিলের অ্যানাটমি। তার মানে আমরা যেহেতু কাজ করব হিউম্যান বডি নিয়ে, মানুষ নিয়ে, তাহলে আমাদের এই যে বডির যে স্ট্রাকচার, যেটা আমাদের বডির যে গঠন বৈশিষ্ট্য, যেটা সেটাই হচ্ছে আমাদের বডির অ্যানাটমি। তার মানে আমি যদি এক কথায় বলতে চাই যে অ্যানাটমি হচ্ছে কি, স্ট্রাকচার অফ দা হিউম্যান বডি ইজ কল্ড অ্যানাটমি। তাহলে আমি জানলাম যে আমার বডির গঠনটা কেমন, আমার বডি কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে আমার বডি অ্যানাটমি। এরপরে হচ্ছে কি আমার এই বডির যে পার্টস থাকবে, যে অঙ্গ থাকবে, বা আমার টোটাল বডিটা সে কি অ্যাক্টিভিটিস করবে, কি ফাংশন করবে, সে ফাংশনটাই হচ্ছে আমার ফিজিওলজি। তাহলে আমার যে টেবিলটা আমার কি কাজে লাগবে? এই টেবিলের উপর আমি হয়তো কোনো কিছু রাখতে পারবো, আমি পড়াশোনা করতে পারবো, আমার এই যে ল্যাপটপটা রাখতে পারতেছি, আমি টেবিলে একটু ঝুঁকে বসতে পারতেছি। তাহলে এই যে টেবিলে যে যাবতীয় কাজগুলো, এটা হচ্ছে আমার এই টেবিলের কি ফিজিওলজি। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি কি যে ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য ফাংশন অফ দ্য বডি অ্যান্ড ইটস পার্টস। অর্থাৎ ফিজিওলজি হচ্ছে একটা পড়াশোনা, একটা নলেজ, একটা জ্ঞান। কিসের জ্ঞান? আমার বডি এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গ সেটা কি কাজ করবে, সেটাই হচ্ছে আমার ফিজিওলজি। এখন এই যে মাথায় রাখতে হবে যে অ্যানাটমি এবং ফিজিওলজি এই দুইটা হচ্ছে আমাদের বডির একটা স্বাভাবিক কন্ডিশন, ন্যাচারাল কন্ডিশন, স্বাভাবিক অবস্থা বা সুস্থ অবস্থা। আমার যে টেবিলের কথা বলতেছি, টেবিলটা যদি আমার এখন ঠিকঠাক থাকে, হ্যাঁ, একটা কোনো ভাঙ্গাচুরা নাই, কোনো সমস্যা নাই, খুব সুন্দর ঝকঝকে, তার মানে আমার টেবিলটা ঠিক আছে, টেবিলটা ফিট। কিছুদিন পর আমি দেখলাম টেবিলটা হয়তো কোনো কারণবশত ঘুনে পোকায় হয়তো খেয়ে ফেলছে, বা হয়তো কোনো একটা অংশে কোনো একটা বাড়ি খেয়ে, আঘাত খেয়ে টেবিলে হয়তো কোনো একটা জায়গা ভেঙে গেছে। তার মানে টেবিলটা কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে নাই, একটা সমস্যা তৈরি হয়েছে। ঠিক আমার বডির ভিতরে যদি কোনো অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, সেটা কিরকম ভাবে হতে পারে? সেটা হয়তো বা কোনো রোগজ কারণে হতে পারে। যেসব কারণে রোগ হয় এটা আমরা জানি আমাদের হোমিওপ্যাথি অনুযায়ী, ভাইরাস, ব্যাকটেরিয়া হোক বা মায়াসবেটিক কারণ হোক বা কোনো একটা এক্সাইটিং কজ হোক, যে কোনো কারণবশত হোক, আমার ভিতরে যদি অস্বাভাবিক অবস্থা তৈরি হয়ে যায়, আমার যদি আনইজি ফিল থাকে, অথবা আমার কোনো একটা অঙ্গ একটা আঘাত লাগলো, বাহ্যিকভাবে সে অঙ্গ হয়তো সে কি করতেছে না, কোনো আকৃতি হয়তো পরিবর্তন হয়ে গেছে, বিকৃতি অবস্থা চলে আসছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থাতে নেই, গঠনগত হতে পারে, কার্যগত হতে পারে, অর্থাৎ আমার কোনো একটা অর্গান কাজ করতেছে না, তার মানে কি তার ফাংশনের কি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ডিসঅর্ডার তৈরি হচ্ছে। তার হয়তো গঠন যেটা আমার আকৃতি আছে স্বাভাবিক, হাতটা এবার থাকার কথা, কোনো চাপ খেয়ে হয়তো হাতটা উল্টা দিকে চলে গেছে, আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে অস্বাভাবিক একটা কন্ডিশন, সেটা অ্যানাটমিক্যালি হোক বা ফিজিওলজিক্যালি হোক, গঠনগত হোক বা শারীরিক কাজের জন্যই হোক, যখনই সে অস্বাভাবিক কন্ডিশনটা চলে আসবে, তখনই সেটাকে আমরা বলবো প্যাথোলজি। তাহলে এই যে প্যাথোলজি, আমাদের আজকে প্যাথোলজি ক্লাস হয়েছে, আজকে সবগুলো ক্লাস খুব সুন্দর, আমি সবগুলোকে একটু করে ঢুকিয়ে দেখেছি, খুব ভালো। তাহলে এই যে প্যাথোলজি যে আমরা পড়বো, পড়ার আগে কিন্তু আমার একটা বিকৃত অবস্থা, একটা অস্বাভাবিক অবস্থা জানার আগে আমার একটা স্বাভাবিক অবস্থা জানা থাকতে হবে। যদি স্বাভাবিক অবস্থা না জানা থাকে, তাহলে আমরা কিন্তু অস্বাভাবিক অবস্থা, রোগজ অবস্থা, বিকৃত অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, ডিসঅর্ডার, এটা কিন্তু আমরা করতে পারবো না। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন আমরা অনেক সময় কারো বাসায় যখন বেড়াতে যাই, যখন রাত্রে আমরা ঘুমাই অপরিচিত একটা জায়গাতে, নতুন একটা জায়গাতে, তখন আমরা কিন্তু নানা রকম শব্দ কিন্তু শুনতে পাই। তো এই যে পরিবেশ চেঞ্জ করার কারণে অনেকের কিন্তু ঘুম আসে না, আমরা একটু ছটফট করতে থাকি, বা নানা রকম সাউন্ড কিন্তু আমরা শুনতে পাই। তখন মনের মধ্যে হয়তো একটু ভয় লাগে, এটা কিসের সাউন্ড, এটা চোর হইতে পারে বা কিছু একটা ঢুকলো কিনা। কারণ কি, আমি কিন্তু ওই পরিবেশের সাউন্ড কিন্তু আমি অভ্যস্ত না। কিন্তু দেখেন আপনার বাসায় যখন আপনি ঘুমাবেন, আপনার বাসার পরিবেশের আশেপাশে কিন্তু প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা অবস্থা কিন্তু আপনার পরিচিত। তখন কিন্তু এর মধ্যে যদি কোনো অস্বাভাবিক অবস্থা যদি তৈরি হয়, আপনার কানে কিন্তু সেই আওয়াজটা বাজবে, কারণ আপনি
আপনার পরিবেশের মধ্যে থেকে স্বাভাবিক অবস্থাগুলো আপনার পর্যবেক্ষণে এবং অভ্যস্ততার মধ্যে থাকে। যেই একটা অন্যরকম একটা সাউন্ড আপনার কানে আসে, আপনি তখন বুঝতে পারেন যে এটার মধ্যে কোনো একটা সমস্যা, সেটা হয়তো বা কোনো ইঁদুরের, অথবা কোনো চোরের, অথবা কোনো বাইরের কোনো কিছু হয়েছে। কারণটা কি, আপনি ওই জায়গার সাউন্ডটা অভ্যস্ত বিধায় চট করে আপনি ওই কি নতুন যে শব্দটা, অনভ্যস্ত যে শব্দটা, সেটা কি ক্যাচ করতে পারতেছে। ঠিক একই রকম ভাবে আমার শরীরের যদি আমি স্বাভাবিক অঙ্গর গঠন যদি আমি না জানি, আমার প্রত্যেকটা স্বাভাবিক ফাংশন যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি প্যাথোলজি বা অস্বাভাবিক অবস্থা কিন্তু আমি পাবো না। এরপরে যে অস্বাভাবিক অবস্থা তৈরি হলো, দেন তখনই আমরা কি বললাম, এটা রোগ তৈরি হইলো। তখন রোগী আমার কাছে আসবে হচ্ছে রোগ নিয়ে। তো এই যে রোগী যে একটা রোগ নিয়ে আসলো আমার কাছে বা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য, প্রথমে কিন্তু রোগীর ফার্স্ট কোয়ারিজ থাকে, ডাক্তার সাহেব আমার কি সমস্যা হয়েছে, আমার রোগটা কি, আমার রোগটা কেন হলো। তাহলে এই যে কি হইলো, কেন হইলো, রোগটার নাম কি, একটা পরিচিতি চাচ্ছে। সে জানতে চাচ্ছে তার কি জ্বর হয়েছে, পেটে ব্যথা হয়েছে, জন্ডিস হয়েছে, এনিমিয়া হয়েছে, এনিহাউ, তার মানে কি সে একটা আইডেন্টিটি চাচ্ছে। এই আইডেন্টিটি জানার জন্যই আমরা যে নলেজটা গ্যাদার করি সেটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন। কারণ আগে হচ্ছে আমি রোগ চিনবো, রোগ অনুযায়ী এবার আমি কি দেব, ট্রিটমেন্ট দেব। তাহলে আমার প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে কি থাকবে, ওই রোগ সম্পর্কে জ্ঞান থাকবে, পাশাপাশি তার ট্রিটমেন্ট, তার মেডিসিন, কিভাবে শর্টকাট আমি রোগটাকে চিনে রোগীর অবস্থা বিশ্লেষণ করে আমি তাকে ওষুধ দেব। এই যে নলেজটা, সেটা হচ্ছে আমার কি প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ। তাহলে আমার স্বাভাবিক কন্ডিশন হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি, এই দুইটার অস্বাভাবিক বা ডিসঅর্ডার হচ্ছে আমার প্যাথোলজি, এবং রোগী যে প্র্যাকটিক্যালি যে রোগজ অবস্থায় নিয়ে আসবে এবং আমি যাকে ট্রিটমেন্টটা দেবো সেটাই হচ্ছে আমার প্র্যাকটিস অফ মেডিসিন। ওকে, এবার আমরা দেখি এই যে ফিজিওলজি বা অ্যানাটমি বা প্যাথোলজি পরে আমরা আসি, যে অ্যানাটমি বা ফিজিওলজি আমাদের স্বাভাবিক কন্ডিশন, এটা আমাদের কেন প্রয়োজন। অনেকের ধারণা ছিল, বেশি দিন না, বছর 2-3 আগেও অনেকের ধারণা ছিল যে এই বেসিক মেডিকেল সায়েন্স, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, কারণ আমরা তো আসলে প্যাথোলজি নিয়ে তো আসলে মানে আমাদের দরকার নেই, আমরা তো প্যাথোলজির উপর নির্ভর করে তো ট্রিটমেন্ট দেই না, দেই কি। তাহলে তারপরে আমাদের কেন প্যাথোলজি জানতে হবে। আমি প্রথমেই বললাম যে প্যাথোলজি জানার আগে আমার অ্যানাটমি, ফিজিওলজি জানতে হবে, কারণ আমি স্বাভাবিকটা না বুঝলে অস্বাভাবিকটা বুঝবো না। আমার অস্বাভাবিকটা কেন বুঝতে হবে, কেন প্যাথোলজি দরকার। কারণ আমরা তো আমাদের হোমিওপ্যাথির মূল মন্ত্রটা কি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগের ট্রিটমেন্ট করি না, আমরা করি রোগীর ট্রিটমেন্ট। তাহলে আমার তো রোগ নির্ণয় করে তো ফায়দা হবে না। আসলে কি ফায়দা হবে না? ব্যাপারটা এরকম না, অবশ্যই ফায়দা হবে। কারণ অর্গানন অফ মেডিসিনের মধ্যে ডক্টর স্যার স্যামুয়েল হ্যানিম্যান আমাদের যে 3 নম্বর অ্যাফোরিজম, ওখানে কিন্তু ফার্স্ট একটা কথা বলে দিছে যে প্রথমে চিকিৎসকের, একজন ভালো চিকিৎসকের কিছু গুণাবলী থাকবে, তার মধ্যে প্রথমে বলে দিছে কিসের জ্ঞান, নলেজ অফ ডিজিজ, রোগ সম্পর্কে জ্ঞান, দেন হচ্ছে ওষুধ সম্পর্কে জ্ঞান, তারপর হচ্ছে ওষুধের প্রয়োগ সম্পর্কে জ্ঞান, এরপর আনুষঙ্গিক অনেক কিছু। তাহলে দেখেন এই যে রোগ যে আমি জানবো, যে আমি প্রথমে বললাম যে প্যাথোলজি মানেই হচ্ছে কিন্তু রোগ, ডিজিজ, রোগের যে জ্ঞান, রোগ বিদ্যা, নলেজ অফ ডিজিজ ইজ কল্ড প্যাথোলজি। তাহলে আমি রোগটাকে জানতে গেলে তো প্যাথোলজি জানতে হবে, আর প্যাথোলজি জানতে গেলে অবশ্যই আমাকে আগে স্বাভাবিক কন্ডিশন, অ্যানাটমি এন্ড ফিজিওলজি জানতে হবে। তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকটা এই অ্যালাইড সাবজেক্টগুলোর গুরুত্ব আছে। 2 নম্বর হচ্ছে রোগীরা যখন আসে আমাদের কাছে, প্রথমে এক গাদা ফাইল নিয়ে আসে, রিপোর্ট নিয়ে আসে। আমার প্র্যাকটিস জীবনের এক্সপিরিয়েন্সই বলে, রোগী আসছে আমার কাছে, আসার পরে আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা, কি দিয়ে আসছেন। রোগী আমাকে এত বড় একটা ফাইল ধরাই দিয়ে বলে এই যে নেন, এটা লেখা আছে, দেখে নেন। এখন আমাদের জানি না, যারা প্যাথোলজির বিপক্ষে বলে বা যারা ইন্টারেস্ট না, তারা আসলে কি বলে যে না এটা আমাদের দরকার না, আপনি বলেন। তাহলে এই যে আপনি ফাইলটা সরাই নিয়ে দিয়ে বললেন, আপনি বলেন, এই রোগী কি দ্বিতীয়বার বা আদৌ সে কি কনফিডেন্স নিয়ে কি আপনার কাছে ট্রিটমেন্ট নিবে? মনে হয় না। কারণ আমি তো অন্তত নেব না, কারণ আমার যদি স্যাটিসফ্যাকশন না হয়, আমার যদি কনফিডেন্স তৈরি না হয় ডাক্তারের প্রতি, তাহলে কিন্তু আমি চিকিৎসা নেব না। ঠিক এরকম ভাবে রোগীরাও আমাদের কাছ থেকে চিকিৎসা নিবে না। এই জন্য আমাদের প্যাথোলজির নলেজটা জরুরি। তারপর আমরা একটু, যেহেতু সিস্টেমেটিক পড়াশোনা, আমরা একটু সিস্টেম ওয়াইজ আগাই যে কেন প্যাথোলজিটা আসে, ফিজিওলজিটা দরকার। ফিজিওলজির কথা এখানে বলবো, আপনারা এখানে অ্যানাটমি বসায় নিতে পারবেন, প্যাথোলজি বসায় নিতে পারবেন, প্র্যাকটিস অফ মেডিসিন বসায় নিতে পারবেন। তবে আমার পয়েন্ট অফ ভিউতে ফিজিওলজি বা অ্যানাটমিটা কেন দরকার,
এখানে আমি বেসিক মেডিকেল সায়েন্স নিয়ে বলতেছি। দেখেন 1 নম্বর হচ্ছে টু নো হাউ দ্য বডি সিস্টেম ওয়ার্ক। প্রথমে বলছি আমার স্বাভাবিক কন্ডিশন, আমার হার্টটা কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, আমার টোটাল বডি সিস্টেম, প্রত্যেকটা অর্গানগুলি কিভাবে কাজ করতেছে, কি কাজ করতেছে, সেটা অবশ্যই ফিজিওলজির মাধ্যমে আমাকে জানতে হবে। যদি আমি না জানি তাহলে কিন্তু যে বললাম যে এখানে যদি কোনো একটা সিস্টেম ব্রেক হয়, কোনো একটা সিস্টেমের মধ্যে যদি ডিসঅর্ডার তৈরি হয়, তাহলে সেটা কিন্তু আমি কি করতে পারবো, ফাইন্ডিংস করতে পারবো না। এই কারণে আমার বডি সিস্টেম জানার জন্য আমার ফিজিওলজির প্রয়োজন। 2 নম্বর হচ্ছে টু এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল মেকানিজম অফ দ্য বডি। অর্থাৎ আমার শরীরের যে কি বলে ফিজিক্যাল অর্থাৎ দৈহিক এবং কেমিক্যাল ভিতরে যে আমাদের রাসায়নিক যে ফর্ম থাকে, মেকানিজম গুলো থাকে, এই মেকানিজম গুলি জানার দরকার আছে। কারণ এখান থেকে দেখা যাবে আমাদের বিভিন্ন যে ইনভেস্টিগেশন গুলো দেয়, টেস্ট গুলি দেয়, তার সাথে আমাদের কিন্তু ফিজিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল চেঞ্জের রিয়াকশনের কিছু সম্পর্ক থাকে। তো সেটা জানার জন্য আমাদের ফিজিওলজিটা প্রয়োজন। এই যে 3 নম্বরে চলে আসছে, যেটা আমরা আগেই বলেছি, যে টু নো দ্য প্যাথোলজি অর্থাৎ ডিজিজ মেকানিজম, রোগটা কিভাবে তৈরি হলো, এন্ড প্যাথোলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল অর আদার্স ইনভেস্টিগেশনস। আমি কোনটার জন্য কি পরীক্ষা নিরীক্ষা দেবো, সেটা প্যাথোলজি হতে পারে, রেডিওলজি হতে পারে, আমার কার্ডিওলজির হতে পারে, অথবা অন্যান্য এনিহাউ যে টেস্ট গুলো আসবে, ইনভেস্টিগেশন গুলো আসবে, অথবা আমি রোগটাকে চিহ্নিত করব, সেটাকে জানার জন্য আমার ফিজিওলজিটা প্রয়োজন হবে। 4 নম্বর হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ম্যাটেরিয়া মেডিকেল এন্ড অ্যাপ্লাই মেডিসিন কনফিডেন্টলি এন্ড ইজিলি। দেখেন ম্যাটেরিয়া মেডিকের সাথে ফিজিওলজির কি সম্পর্ক। বা যারা বাংলা ম্যাটেরিয়া মেডিকা গুলো পড়েন, এখানে আসলে অনেক মেডিসিন গুলো ডিটেলস ভাবে নাই। তবে যারা ইংরেজি বই পড়ার অভ্যাস আছে বা জানার মতো অনেকে ইংরেজি বই পড়েন বা এখন আগ্রহ তৈরি হয়েছে, দেখবেন ইংরেজিতে কিছু টেক্সট বুক আছে, যদি রেফারেন্স হিসেবে বলি, যেমন এসকে দুবে, জেডি পাতিল, তারপর হচ্ছে মহান্তি, এরকম, তারপর হচ্ছে আপনার যে মিতা গুপ্তা প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে কিছু ম্যাটেরিয়া মেডিকেল অংশ দেওয়া আছে। ওখানে এই যে প্রত্যেকটা মেডিসিনের মধ্যে তার একটা মেকানিজম বা প্যাথোলজি বা প্যাথোজেনেসিস শব্দটা দেওয়া আছে, অর্থাৎ ওই মেডিসিনটা কিভাবে কাজ করে। আমরা জানি আমাদের যখন মেডিসিনটা আমরা করি, প্রত্যেকটা মেডিসিনের কিছু কিনোট থাকে, 2টা 4টা 5টা, তাই না? এখন দেখেন এই কিনোটটা কেন, একটা মেডিসিন ডিটেলস পড়ি, যেমন গতকালকে আমাদের ম্যাথমেটিক্যাল ক্লাস হয়েছে, খুব সুন্দর করে বুঝিয়েছেন, অনেক ডিটেলস ভাবে বুঝিয়েছেন, কয়েকভাবে পড়া যাচ্ছে। কিন্তু দেখেন যখন আমরা অ্যাপ্লাই করব, এত মেডিসিনের মধ্যে চট করে একটা মেডিসিনকে কিন্তু আমরা কিনোট দিয়ে ফাইন্ডিংস করি। আমি যদি আরো একটু ইজি করে বলি, যারা ফিজিওলজি, অ্যানাটমি, প্যাথোলজি জানবেন, তাদের কয়েকটা সুবিধা হচ্ছে। প্রথমত হচ্ছে গিয়ে এই যে একটা মেডিসিন কোন কোন অঙ্গের উপর কাজ করে, এটা দিয়ে কিন্তু খুব সহজে মেডিসিনটাকে পার্ট করা যায়, তাই না? যেমন আমরা যদি বলি রাস্টক্সের কথাই, একজন একটু বলেন তো রাস্টক্স মেডিসিনটা আমাদের বডির কোন অংশে কাজ করে বেশি? একদম ফার্স্ট ইয়ারের মেডিসিন রাস্টক্স, একজন বলেন আমাদের বডি সিস্টেমের কোন অঙ্গের উপর কাজ করে? এনিবডি? আচ্ছা আমি হেল্প করি। ধরেন এটা হচ্ছে আমাদের বেশিরভাগ যেটা মাসেলের উপরে কাজ করে রাস্টক্স, তাই না? আবার দেখেন রাস্টক্সে যখন এই যে রেস্টলেসনেস যখন আসে, অস্থিরতা যে আসে, আমরা জানি রাস্টক্সে কি আছে, অস্থিরতা কাজ করে, তাহলে সেটা কোথায় কাজ করে? আমাদের নার্ভাস সিস্টেমের উপর কিন্তু কাজ করে, হ্যাঁ, অস্থিরতা। ঠিক এরকম ভাবে বেলেডোনা যে ওষুধটা আছে, এটা আমাদের কোথায় কাজ করে, কোন সিস্টেমের উপরে বলেন? আপনারা জানেন তো, শ্বাস করে বলে ফেলেন, ভুললে কোনো অসুবিধা নেই। কোথায় কাজ করে? একজন বলেন, যে কোনো একজন বলেন যে জানেন বেলেডোনাটা আমাদের কোন সিস্টেমের উপর কাজ করে? বডি সব সিস্টেমের উপরে করে, কিন্তু তারপরে একটা তার কিনোট আছে, সেটা হচ্ছে কিসের উপরে? সার্কুলেটরি সিস্টেমের উপর, অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশন। এই কারণে যেখানে বেলেডোনার যে ওষুধের যে অ্যাকশনটা চলে আসে, দেখবেন ওই জায়গায় কি হয়, রক্তাধিক্য চলে আসে। কনজেশন ইজ দ্য কিনোট অফ বেলেডোনা, রক্তাধিক্য, অর্থাৎ এই কারণে তার লাল হয়ে যায়। অ্যাকোনাইটের ক্ষেত্রে কিন্তু তাই, হ্যাঁ, নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, সার্কুলেটিং সিস্টেমের উপরে কাজ করে, দুইটা মিলে। তাহলে এরকম ফিজিওলজি জানলে আমাদের এই ম্যাথমেটিকা বুঝে পড়া এবং মেডিসিনটাকে সহজে কি করা,
কনফিডেন্টের সাথে এবং ইজিলি অ্যাপ্লাই করতে আমাদের সুবিধা হয়। 5 নাম্বার হচ্ছে টু টেক কেস ইজিলি এন্ড অ্যাকুরেটলি ফ্রম পেশেন্ট। যেমন পেইনের কথা কেন বললাম, দেখেন এই যে অ্যানাটমি ফিজিওলজির যদি নলেজ থাকে আমাদের, প্রথমত হচ্ছে গিয়ে রোগী যে আমরা কেস টেকিং করবো, হ্যাঁ কেস টেকিং ক্ষেত্রে আমরা ফার্স্ট জিজ্ঞেস করি কোন একটা সমস্যা হলে সমস্যাটা কোথায়, কোন অঙ্গে। তাহলে অঙ্গের কথা যদি বলে, রোগীরা এসে বলে কিন্তু ধরেন আমার সমস্যা কোথায়, কোমরের সমস্যা। এই যে অ্যাকচুয়ালি কোমর বলতে কোনটা বোঝায়? কোমর বলতে কিন্তু আমাদের পিছনের অংশটা বোঝায়, যে অনেকে এই যে এখানে হাত দিয়ে মাজা, হ্যাঁ মাজা বলা হয় আঞ্চলিক ভাষায়, তাই না, কোমর। এই কোমর যেটা, আবার আমরা যদি বলি যে আপনি কোমরে হাত দিয়ে একটু দাঁড়ান তো, তখন আমরা কিন্তু পিটি করার সময় এই যে কোমরে পাশে কিন্তু হাত দিই। তাহলে একটু আগে বললাম পিছনে কোমর দেখালাম, আবার পাশে দেখালাম কোমর। অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল সায়েন্সে কিন্তু কোমর বলতে কোনো শব্দ নেই, ঠিক আছে। যদি পিছনে হয়, আমাদের বেল্ট বরাবর যে লাইনিংটা থাকে এটাকে আমরা বলি লাম্বোস্যাক্রাল জয়েন্ট। তাহলে এই যে জয়েন্টের যে নামটা যদি আমরা না জানি, তাহলে আমাদের কিন্তু কেস টেকিং হবে না, সেখান থেকে আমরা রেপার্টরিতে ওষুধ নির্বাচন করতে পারবো না, তারপরে আমাদের সঠিক ওষুধটা আসবে না। 2 নাম্বার ধরেন পেইনের কথা যদি বলি, রোগী এসে বলে ডাক্তার সাহেব আমার ব্যথা, কোথায় ব্যথা? সমস্ত শরীরে ব্যথা, হ্যাঁ। তারপরে আরেকটু অ্যাডভান্স বলে আমার রগে রগে ব্যথা। দেখেন ফিজিওলজির যে নলেজটা না থাকলে রগে রগে ব্যথা যদি হয়, আচ্ছা তাহলে কোথায় ব্যথা? রগে রগে ব্যথা মানে কোথায় ব্যথা বলেন তো? আমি একটু কাউকে জিজ্ঞেস করি। শিরায় 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 ব্যথা, ভেরি গুড। রগে রগে ব্যথা মানে শিরায় শিরায় ব্যথা। আচ্ছা তাহলে আপনি বলেন, রঞ্জিত সাহেব যেহেতু বলছেন, আপনি আমার সাথে একটু কনভারসেশন করেন। তাহলে এবার আরেকজন রোগী আসলো, আয়সা বললো ডাক্তার সাহেব ওই যে নার্স আমারে কি করছে, রগের মধ্যে দিয়ে ইনজেকশন দিয়ে দিছে। তাহলে এই রগের মধ্যে ইনজেকশন দিলে সেটা কোন রগ? এটা স্যার শিরা হবে। শিরা হবে, শিরা। তাহলে আগেরটা কি হবে স্যার? স্যার আগেরটা যদি শিরা হবে না, বাট ওটা টেন্ডন হওয়ার কথা ছিল, কারণ রগ বলতে মেডিকেল সায়েন্সে কোনো শব্দ নাই। এই যে এই যে লাইনে আসছেন, আসলে টেন্ডনও না। দেখেন পেইন যদি হয়, আমাদের বডির 4 জায়গাতে পেইন হইতে পারে, হ্যাঁ। প্রথমত হচ্ছে গিয়ে কোথায় ব্যথা হয়, আমরা যদি কোনো রোগী আসে যে ব্যথা, তো আমার হাতেই ব্যথা, আমার কিন্তু মাথায় রাখতে হবে আমার ব্যথা বলতে প্রথম পার্ট হচ্ছে স্কিনে ব্যথা কিনা, যে আপনার কি চামড়ায় ব্যথা। যদি বলেন না, তখন প্রশ্ন করেন তাহলে মাসেলে ব্যথা। 2 নম্বর হচ্ছে মাসেল। 3 নম্বর হচ্ছে বোন, হাড়ে ব্যথা, বলবে না। 4 নম্বর হচ্ছে নার্ভে ব্যথা। প্রথম যে রোগীটা বলছে আমার রগে রগে ব্যথা, তার মানে তার নার্ভের ব্যথা। এই জন্য সে যেখানে হাত দেয় সমস্ত শরীরের নার্ভের মধ্যে থাকে, নার্ভ পেইন। ক্লিয়ার? মাসেল হলে রোগীরা বলবে আমার মাসেলে ব্যথা, হাড়ে হলে বলে আমার হাড়ে ব্যথা, কিন্তু নার্ভ পেইনটা সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ রোগীরা বুঝে, তারা বলে আমার রগে রগে ব্যথা। 2 নম্বর হচ্ছে যখন যে রগের মধ্যে যে ইনজেকশনের কথা বলছে সেটা হচ্ছে ভেইন, শিরার মধ্যে আমরা স্যালাইন দিই, ইনজেকশন দিই, তাই না, মাসেলের মধ্যে দিই, বাট অনেক সময় যে বলে যে রগের মধ্যে, তার মানে এটা হচ্ছে আমার ভেইন বুঝাচ্ছে। আপনি বুঝবেন ভেইন, রগ বলতে কিছু নেই। 3 নম্বর হচ্ছে ওই যে অনেক সময় বলে না বাথরুমে ঢুকে গিয়ে রগ কেটে গেছে, অনেকে রগ কেটে ফেলে, পায়ের রগ কাটা গেছে। এই পায়ের রগটা হচ্ছে টেন্ডন বা লিগামেন্ট। নুরুল আলম সাহেব বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার টেন্ডন বা লিগামেন্ট কি একই? না, দুইটা একটু পার্থক্য আছে। একটা হচ্ছে এক মাসেলের সাথে আরেক মাসেলের জয়েন্ট, আর একটা হচ্ছে মাসেলের সাথে হাড়ের জয়েন্ট। হ্যাঁ, এটা আমরা করব একটা সিস্টেমের মধ্যে, তখন আমরা এটা ক্লিয়ার করে দেব। হ্যাঁ, অর্থাৎ আমার মাসেলটাকে যখন হাড়ের সাথে লাগানো হয় সেটা হচ্ছে আমাদের টেন্ডন, আর এক মাসেল থেকে আরেক মাসেল যখন জয়েন্ট থাকে সেটা হচ্ছে লিগামেন্ট। টানা দিয়ে, হ্যাঁ, যাতে না মুভ করতে পারে, নাহলে তো ডিসপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো এক জায়গাতে থাকে কাছাকাছি, এই জন্য অনেক সময় টেন্ডন লিগামেন্ট আমরা এক শব্দ হিসেবে ব্যবহার করি। তাহলে এই হচ্ছে আমার ফিজিওলজির প্রয়োজনীয়তা হোমিওপ্যাথিতে এবং আমার দৃষ্টিভঙ্গিতে। এখন আপনাদের কোনো মতামত থাকলে এই ক্ষেত্রে বা কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, হাত তুলবেন। 1 মিনিট। আশা করি নাই। এবার আমরা চলে যাই মানবদের গঠনের উপর, স্ট্রাকচার অফ হিউম্যান বডি। আমরা এবার হিউম্যান বডি স্ট্রাকচারটা কি,
আমাদের হিউম্যান বডি, যেহেতু আমরা মানুষ নিয়ে কাজ করি, জন্য আমরা হিউম্যান বডির কথা বলেছি, কিন্তু আসলে যে কোনো জীব দেহ, জীব সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, যে কোনো প্রাণী হোক উদ্ভিদই হোক না কেন, সেটা হচ্ছে অসংখ্য সেল দিয়ে তৈরি। হ্যাঁ, অর্থাৎ আমাদের বডির সবচাইতে ছোটতম, ক্ষুদ্রতম এবং একক অংশ হচ্ছে আমাদের সেল, বাংলায় বলা হয় কোষ। এজন্য সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং বিং বা লিভিং অর্গানিজম। মানব দেহের ক্ষুদ্রতম অংশ হলো সেল বা কোষ, অর্থাৎ জীবদেহের গঠন ও কাজের এককে আমরা সেল বলি। তার মানে আমাদের বডি তৈরি হচ্ছে সেল দিয়ে। সবার শেষ পার্ট হচ্ছে কি? সেল। অসংখ্য পার্ট দিয়ে তৈরি। হ্যাঁ, অসংখ্য সেল দিয়ে তৈরি, কোটি 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 সেল। এই সেল এই যে এরকম আকৃতি থাকে, এটা দুইটা সেলের ছবি। এই সেলের অনেকগুলো অংশ আছে, পার্ট আছে, উপাদান আছে, সেটা আমরা অন্য একদিন সেলের আলাদা একটা ক্লাস নেব, ওইটাতে আমরা আলোচনা করব। তবে সেলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই দেখেন, এই সেলের ভিতরে একটা গোলাকার একটা অংশ আছে। হ্যাঁ, এই যে ডিমের মতো যেটা, এটাকে বলা হয় নিউক্লিয়াস বা কেন্দ্র বা সেলের প্রাণ। এই যে গোলাকার যেটা, এটা হচ্ছে কি? নিউক্লিয়াস বলা হয়। যেমন আমাদের চোখের সামনে একটা বাস্তব সেল হচ্ছে একটা ডিম। একটা ডিম কিন্তু একটা সেল। হ্যাঁ, পুরো ডিমটা, আস্তে একটা ডিম হচ্ছে একটা সেল। এই ডিমের ভিতর যে কুসুমটা থাকে, সেই কুসুমটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াসের ভিতরে আমাদের জীবদেহের খুব মানে একটা কি বলে কোড, এই কোড থাকে, সেটা থাকে হচ্ছে ক্রোমোজোম নামে। যে সুতার মতো একটা পেঁচানো পেঁচানো অংশ দেখা যাচ্ছে, এটাকে বলে আমরা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে থাকে আমাদের ডিএনএ, আরএনএ। হ্যাঁ, এটা নাম আমরা হয়তো অনেকে শুনছি। যাই হোক, আমরা সেল নিয়ে পরে আলাদা একটা ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এই সেল যখন একই রকম দেখতে, ঠিক আছে, একসাথে মিলে একটা গ্রুপ তৈরি করে। যেমন ধরেন আমি একা মানুষ, এখন আমি একটা গ্রুপ করব। গ্রুপ মানে কি? একাধিক লাগবে, আমার সাথে দুইজন, মানে আমার চেয়ে আরেকজন আমি নেব। দুজনের হতে পারে অথবা তার বেশি হতে পারে। কাকে নেব? কার সাথে আমরা ফ্রেন্ডশিপ করি বা কার সাথে আমরা মিশি। একই রকম যদি বলতে, চেহারা তো আর হুবহু আমাদের একরকম হবে না, বাট একই রকম মন মানসিকতা, যার সাথে আমরা মিলে, আমরা বলি না ওর সাথে আমরা মিলে, এই জন্য ওর সাথে আমি চলি। ওর সাথে আমার মিলে না, তাই আমি ওকে অ্যাভয়েড করি। অনেক আত্মীয় স্বজন আছে কাছের, তার সাথে মিলে না দেখে আমরা তাকে কি অ্যাভয়েড করি, বন্ধু বান্ধব আছে অ্যাভয়েড করে ফেলি। তার মানে যখন কারোর সাথে কিছুটা সিমিলিমাম হবে, এটা চেহারার দিকে হতে পারে, কাজের ক্ষেত্র হতে পারে, দেখতে হইতে পারে, মতের মিল হইতে পারে, মনের মিল হইতে পারে, এরকম যখন তৈরি হয় তখন আমরা একটা গ্রুপ তৈরি করি। ঠিক এরকম ভাবে অনেকগুলো সেল, দেখেন কালেকশন অফ সেল, কালেকশন বলতে বুঝছি সমষ্টি, অনেকগুলো সেলের সমষ্টি, হ্যাভিং সিমিলার মরফোলজিক্যাল ক্যারেক্টার অ্যান্ড ফাংশন ইজ কল্ড টিস্যু। অর্থাৎ একই রকম দেখতে এবং একই রকম কাজ করবে এরকম অনেকগুলো সেল বা কোষের সমষ্টিকে আমরা টিস্যু বলবো। অনেকে আমরা সেল টিস্যুকে এক করে ফেলি, বিষয়টা একই, সেল টিস্যু একই জিনিস, বাট টিস্যু মানে হচ্ছে অনেকগুলো সেল মিলে হচ্ছে, আর সেল সিঙ্গেলও হইতে পারে, আলাদা আলাদা অনেকগুলো হতে পারে। তাহলে গঠনগত, এই যে মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে হচ্ছে গঠন বৈশিষ্ট্য। মরফোলজি শব্দের অর্থ হচ্ছে গঠন। আমরা যত জায়গায় মরফোলজি শব্দটা পাবো বুঝবো কি? তার স্ট্রাকচার, গঠন বোঝাচ্ছে। আমরা এই মেডিকেল সায়েন্সের নেক্সট ক্লাসগুলোতে আমরা কি করব? কিছু ল্যাঙ্গুয়েজ শিখবো। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে। এই ভাষা যদি আমরা না শিখি তাহলে আমরা ওই সাবজেক্টের নলেজ, ওই সাবজেক্টে পড়াশোনা, ওই সাবজেক্টের কথাবার্তা আমরা বলতে পারবো, বুঝতে পারবো না। এই জন্য আমাদের মেডিকেল সায়েন্সের আলাদা কিছু ভাষা আছে, সে ভাষাগুলোর সাধারণ আমজনতার ভাষা থেকে একটু ভিন্ন হয়। এই জন্য আমাদের কাছে ডাক্তারি ভাষাগুলো একটু কঠিন মনে হয়। আসলে কঠিন কিছু না, আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে এই ভাষাগুলো আমরা আয়ত্ত করতে পারবো। তাহলে আমরা এবার আসি যে টিস্যু পেলাম, যে অনেকগুলো সেল মিলে কি তৈরি হলো? টিস্যু তৈরি হলো। এবার ঠিক একই রকম ভাবে অনেকগুলো টিস্যু মিলে যদি কোনো নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে তখন তাকে বলবো অর্গান। অর্গানস আর মেড আপ অফ এ নাম্বার অফ ডিফারেন্ট টাইপ অফ টিস্যু। ভিন্ন ভিন্ন রকমের টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কি হয়? অর্গান তৈরি হয়। অ্যান্ড পারফর্ম এ স্পেসিফিক ফাংশন ফর দ্য বডি, এবং তারা বডির কোন একটা নির্দিষ্ট, কোন একটা বিশেষ কাজে নিয়োজিত থাকে। যেমন আমাদের হাত একটা অর্গান, এই হাতের মধ্যে অনেকগুলো টিস্যু আছে, এই টিস্যু মিলে আমার হাতটা তৈরি করলো। আমি হাত দিয়ে কি করি? হাত দিয়ে কোনো কিছু ধরি,
হাত দিয়ে কাউকে ইশারা করি, হাত দিয়ে কাউকে মারি, হাত দিয়ে কি খাবার খাই, এরকম অনেকগুলো কাজ হয়। আবার কেউ মারতে আসলে হাত দিয়ে আমি ঠেকানোর চেষ্টাও করি, প্রতিরক্ষা করি। আবার দেখেন পা, পা একটা আলাদা অর্গান। এই পায়ের টিস্যুর সাথে হাতের টিস্যুর কিন্তু মিল নেই, হাতের টিস্যুর সাথে আমার চোখের টিস্যুর মিল নেই, চোখের সাথে মাথারটা নাই, মাথার সাথে পেটের নাই, পেটের সাথে বুকের নাই, বুকের সাথে পিঠের নাই। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা আমার ফর্ম। এটা হচ্ছে আমাদের এক একটা অর্গান। এই অর্গান যখন অনেকগুলো মিলে তারা ধারাবাহিকভাবে যখন অনেকগুলো কাজ পারফর্ম করবে, তখন তাকে বলা হয় একটা অর্গান সিস্টেম। যেমন আমাদের একটা হাসপাতাল, হাসপাতাল একটা সিস্টেম, ঠিক আছে? এই হাসপাতালের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারো মিল নেই, বাট এই সবগুলো ডিপার্টমেন্ট মিলে, সবগুলো লোকজন মিলে তারা একটা গ্রুপ আকারে, বৃহৎ গ্রুপ আকারে তারা একটা কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য পারফর্ম করে থাকে। এই জন্য এটা একটা হসপিটাল সিস্টেম বা মেডিকেল সিস্টেম তৈরি করে। আমার বডিতেও এরকম আমার পেটের ভিতরের অনেকগুলো অর্গান মিলে, যেমন আমার স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, হ্যাঁ, এসোফেগাস, এগুলো মিলে একটা সিস্টেম তৈরি করেছে, যেটা আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম। আমার শ্বাস প্রশ্বাস নিতে গেলে আমার নাক লাগবে, মুখের ভিতরের অংশ লাগবে, এই লম্বা একটা টিউব আছে, হ্যাঁ, ট্রাকিয়া, ল্যারিংস, ভিতরে ফুসফুস, এটা মিলে আমার কি রেসপিরেশনের ফাংশনটাকে মেনটেন করে, এটাকে আমরা বলি রেসপিরেটরি সিস্টেম। তাহলে অনেকগুলো অর্গান মিলে ধারাবাহিকভাবে কোনো কাজ সম্পাদন করার উদ্দেশ্যে যে সিস্টেম তৈরি করবে তাকে আমরা বলি অর্গান সিস্টেম বা তন্ত্র। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমার বডিতে টোটাল কতগুলো সিস্টেম আছে? এক এক বইয়ের মধ্যে এক এক রকম সিস্টেম থাকে, তবে আমি অনেকগুলো বই মিলে যেটা আমার মনে হয়েছে, যেটা এমবিবিএস এ পড়ানো হয়, আমাদের বিএচএমএস এ পড়ানো হয়, আমাদের বডিতে মোট মেইন 11টা সিস্টেম কাজ করে। আমরা আজকে সেগুলো দেখবো এবং ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে পড়াশোনা করবো, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম দেখেন, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট শুরু হয় সেল বা কোষ থেকে, অনেকগুলো সেল মিলে তৈরি হয় টিস্যু বা কলা, এই অনেকগুলো টিস্যু বা কলা মিলে আমার অর্গান তৈরি হইলো, অনেকগুলো অর্গান মিলে আমার একটা অর্গান সিস্টেম তৈরি হইল। সিস্টেম অফ দ্য বডি, দেয়ার আর 11 সিস্টেম ইন হিউম্যান বডি। তো মানব দেহ 11টি প্রধান সিস্টেম বা তন্ত্র নিয়ে গঠিত। নাম্বারটা কি আপনারা হাতে কলমে নোট করতে পারেন অথবা মনোযোগ দিয়ে শুনতে পারেন। এটাকে মনে রাখার জন্য 11টা সিস্টেম, এটা আমি একটা আমাদের যে একটা বিল্ডিং, হ্যাঁ, একটা বাড়ি, একটা বিল্ডিং তৈরি করার সাথে আমরা একটা কম্পেয়ার করবো, বা বাড়ি তৈরি করার জন্য, ঠিক আছে? দেখেন আমাদের প্রথম সিস্টেমটা হচ্ছে গিয়ে স্কেলেটাল সিস্টেম, বাংলায় বলা হয় কঙ্কাল তন্ত্র। স্কেলেটাল মানে কঙ্কাল, স্কেলেটাল সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র। আমরা যখন একটা বাড়ি করতে যাই, একটা বাড়ি করার জন্য কি লাগে বলেন তো? যারা বাড়ি করছেন তারা বলেন, বা যারা ঘর উঠাইছেন। ইট, বালু, রড, সিমেন্ট। ভেরি গুড, ইট, বালু, রড, সিমেন্ট সব দিলাম। দেওয়ার পর কি তৈরি করবেন? স্যার, একটা বাড়ি তৈরি করার জন্য প্রথমে একটা কাঠামো দরকার, একটা কাঠামো বা গঠন, ফাউন্ডেশন যেটাকে বলা হয়। আর ঠিক হিউম্যান বডির সিস্টেমটা হচ্ছে হিউম্যান বডির গঠন বা স্ট্রাকচারে যে আমি বলতে পারি। হ্যাঁ, একটা ফ্রেম দরকার। দেখেন আমরা বাড়ি বলতে যেটা বুঝাই, একটা ঘর যদি বুঝাই, আমরা ছোটবেলায় যে ড্রয়িং করছিলাম, দেখেন 4টা দাগ দিলে কিন্তু আমাদের একটা বাড়ির মতো তৈরি হয়ে গেল। হ্যাঁ, 4টা দাগ দিলাম, উপরে 2টা দাগ দিলাম, একটা কি ঘর হয়ে গেল না? ড্রয়িং এ যে ছোটবেলায় আমরা রাখতাম। তার মানে আমার বাড়ি করি, বিল্ডিং করি, যাই করি না কেন, আমার একটা ফ্রেম দরকার, একটা কাঠামো দরকার, অর্থাৎ একটা পিলার দরকার, যার উপর আমার বাড়িটা দাঁড়াবে। ঠিক আছে? সেটা হতে পারে বাঁশের, হতে পারে কাঠের, হতে পারে আপনার কি কংক্রিটের, যেটা যে বলে ইট, বালু, সিমেন্ট সবকিছু মিলানো, তাই না? তাহলে ঠিক আমার হিউম্যান বডির ফার্স্ট যে অংশটা হচ্ছে আমার এই ফ্রেমটা দরকার, আমার কাঠামোটা দরকার, বাড়িরও কাঠামোটা লাগবে, বাকি উপাদান তো লাগবে। তাহলে আমার বডির কাঠামোটা হচ্ছে আমার কঙ্কাল, স্কেলেটাল সিস্টেম। ক্লিয়ার? তাহলে এবারে আপনি যে রড দিয়ে দিলেন, বাঁশ দিয়ে দিলেন, আমরা রডেরটাই ধরলাম শহরের মধ্যে, যে আমি রড দিয়ে প্রথমে একটা ফ্রেম তৈরি করলাম, একটা বাড়ির কাঠামো তৈরি করলাম। এবারে রডের মধ্যে আমরা কি দেব? 2 নাম্বারটা হচ্ছে আমরা গাঁথুনি দেব। কিসের? ওই যে তখন ইট, বালু, সিমেন্ট, পাথর যা লাগে, সুরকি, সবকিছু মিক্সচার করে ওটার মধ্যে আমরা ঢালাই দিয়ে দিয়ে কি করবো, এটাকে একটা কাঠামো দেব।
অর্থাৎ আমাদের বডিতে মাসেল দেব। এই যদি হাড় না থাকে আমার বডিতে এই মাসেলটা আটকাবে না। আপনি যদি বিল্ডিং এ রড না দেন, আপনি সিমেন্ট দিয়ে ইট দিয়ে যে মিক্সচারটা তৈরি করবেন সেটা ওখানে লাগবে না, তার মানে কি আপনার ফ্রেম হবে না, ফ্রেমটা কমপ্লিট হবে না। একটা ফ্রেম লাগবে, ফ্রেমের উপরে আমরা একটা ঢালাই দেব। তাহলে আমার ফ্রেম হচ্ছে আমার স্কেলেটাল সিস্টেম, কঙ্কালতন্ত্র, উপরে ঢালাই হচ্ছে গাঁথনি হচ্ছে আমার মাসেল বা পেশিতন্ত্র, মাসকুলার সিস্টেম বা মাসেল সিস্টেম। কোন বইয়ের মধ্যে, যেমন কাইয়ুম সাহেবের বইয়ের মধ্যে এই স্কেলেটাল এবং মাসেলটাকে দুইটা সিস্টেমকে একত্রে আলোচনা করা হয়েছে, যার নাম দিয়েছে মাসকুলো স্কেলেটাল সিস্টেম। আসলে এখানে দুইটা সিস্টেম, অনেকে দুইটাকে একত্রে আলোচনা করে ফেলে। মাসকুলো স্কেলেটাল সিস্টেম আমরা এখানে আলাদা করে রাখছি, স্কেলেটাল সিস্টেম একটা, মাসকুলার সিস্টেম একটা। তাহলে আমি কি পেলাম, আমার বাড়ির জন্য একটা ফ্রেম পেলাম, ফ্রেমের মধ্যে মানে রডের মধ্যে আমি একটা গাঁথনি দিলাম, ইট বালি সিমেন্টের একটা গাঁথনি দিলাম, মোটামুটি আমার বাড়ির একটা কাঠামো দাঁড়ালো, তাই না? এরপরে বাড়ির কি কাজ করে বলেন তো, বলেন নুর আলম সাহেব, বাড়ির কি কাজ করবেন? এরপর আপনার ফ্রেম হয়ে গেল, বাড়ির কাঠামো একটা বোঝা গেল যে এটা বাড়ি করতেছেন, এবার আপনি কি কাজ করবেন বাড়ির মধ্যে? স্যার ফাউন্ডেশন গুলো থাকবে, ফাউন্ডেশন তো হইলে, যে ফাউন্ডেশন হয়ে আপনি করে ফেললেন একটা, হ্যাঁ, তারপরে কি কাজ করবেন? ইনডোরে ডেকোরেশন। ডেকোরেশন আগে সাজায় গুজায় ফেলবেন, ডেকোরেশন পরে স্যার। আচ্ছা, তো ডেকোরেশন জানা তাহলে ওয়্যারিং প্লাস্টার স্যার, বালি পরে সিমেন্টের ওয়্যারিং করি আমরা, ওয়্যারিং 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 হ্যাঁ তার টানবেন। কারণ কি, আপনি যদি ফিনিশিং দিয়ে ফেলেন, প্লাস্টার করে ফেলেন, সাজায় গুজায় ফেলেন, তো সব তার দেখবেন আপনার ওয়ালের উপর দিয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে বিশ্রী লাগবে না? এই জন্য কি করা হয়, ওই যে কাঁচা যে কি ইট দিয়ে তৈরি করছেন রুম, এবার আপনি কি ওই যে কেটে কেটে অথবা টেনে টেনে কি করবেন, ওয়্যারিং করে ফেলবেন। ঠিক আমার বডির টোটাল ওয়্যারিং সিস্টেম হচ্ছে আমার নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, এই যে নার্ভ। দেখেন ব্রেন থেকে, ব্রেন হচ্ছে আমাদের হেডকোয়ার্টার, এখান থেকে সুন্দর মতো একদম সমস্ত বডিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? ওই যে রগে রগে ব্যথা, হ্যাঁ, নার্ভ, এটা হচ্ছে আমার 3 নাম্বার সিস্টেম। তাহলে এবার যে আপনি যে ওয়্যারিং করে ফেললেন, এরপরে কি কাজটা করবেন ওয়্যারিং এর পর বলেন তো? ওয়্যারিং এর পরে আমরা বাড়ির যে কাজটা করি সেটা হচ্ছে কিছু স্পেশাল কাজ করি, বিশেষ বিশেষ কাজ। এই কাজগুলো আমাদের মিস্ত্রিদের মানে আমরা অত চোখে পড়ে না, কিন্তু কাজগুলি হতে থাকে। যেমন এই ওয়্যারিং করার পর আমরা বাথরুমের প্যান সেট করি, কমোড যেটাকে বলি আমরা, হ্যাঁ, বেসিন লাগাই, কলের লাইন লাগাই, গ্যাসের লাইন লাগাই, ফ্যানের পয়েন্ট দেই, সুইচ বোর্ডের পয়েন্ট গুলা দেই, হ্যাঁ, কোথায় কোন জায়গায় কি বসবে, এই যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কাজগুলো যে করি, মানে এটা স্পেশাল বিশেষ বিশেষ কাজ করা হয়। ঠিক আমার বডির এরকম স্পেশাল বিশেষ বিশেষ কাজ করা হয় আমার এন্ডোক্রাইন সিস্টেম, যার নাম হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্র, বা এখান থেকে হরমোন সিস্টেমটা মেনটেন করা, হরমোন নিয়ন্ত্রণ হয়। এটা পুরুষের ক্ষেত্রে একরকম, মহিলাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। এটা হচ্ছে আমার স্পেশাল কাজ, এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা বা হরমোন সিস্টেম। তাহলে এবার আপনার বিল্ডিংটাকে আপনি কি করলেন, ওয়্যারিং করে ফেললেন, বিশেষ বিশেষ কাজ করে ফেললেন। এবার কি বিল্ডিং আপনি খালি রাখবেন নাকি এখানে একটা পাহারাদার লাগবে? আপনি হয়তো তখন গেট লাগায় ফেলবেন, দেখবেন অনেক সময় এগুলো কাজ না করলে অনেক বিল্ডিং খোলা পড়ে থাকে, ওখানে তখন পোলাপানরা খেলাধুলা করে, আড্ডা মারে। কিন্তু যখন এরকম বিশেষ বিশেষ কাজগুলো করানো হয়ে থাকে তখন কি হয়, ওখানে একটা মেইন গেট লাগিয়ে দেয় বা একটা সিকিউরিটি লোক বসায় দেয়, অথবা এখন কি করে, শুধু লোক বসাইলে হয় না, লোককে ম্যানেজ করার জন্য, পাহারা দেওয়ার জন্য আবার কি করে, সিসি ক্যামেরা লাগাই দেওয়া হয়। তার মানে কি, আপনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেন। ঠিক এই এন্ডোক্রাইন বিশেষ বিশেষ কাজের পরে আমার বডিতে আমার লিমফেটিক সিস্টেম, লসিকা তন্ত্র, যেটা আমার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে জড়িত। এই যে দেখেন এরকম বিশেষ বিশেষ জায়গায় যে কতগুলো গুটি 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 নোট দেওয়া আছে, যেটা আমাদের স্প্লিন, হ্যাঁ, এখানে আমাদের যে হাড়ের ভিতরে, বোন মেরুর ভিতরেও আমার এরকম থাকে, এই যে বিশেষ বিশেষ প্রতিরক্ষার সেন্টার বসানো থাকে। এটা হচ্ছে আমাদের লিমফেটিক সিস্টেম, ইমিউনিটি বা প্রতিরক্ষা সিস্টেম। এই মোটামুটি আমার বিল্ডিং এর কাজ হয়ে গেল, বিল্ডিং দ্বারা ফেললাম, আমার ভিতরের যে ইমার্জেন্সি কাজগুলো ছিল সেটা আমি করে ফেললাম। এবার হচ্ছে মূল কাজটা, মূল কাজটা কি এবার বলেন রঞ্জিত কুমার স্যার, বলেন আপনি। এরপরে কাজটা কি করবো আমরা?
এবার হচ্ছে বাড়ির ভিতরের রুমের কাজ করবো, আমরা ডিপার্টমেন্টের কাজ করব, তাই না? কি এবার আমরা রুমের দিকে নজর দেব না? এবার আপনি জায়গা অনুযায়ী আপনি কি একটা রুমই বানাবেন, না দুইটা রুমই বানাবেন, না 5টা রুম বানাবেন? আচ্ছা বলেন তো দেখি, যারা রুম বানায়, হ্যাঁ, জায়গা অনুযায়ী যার যার যতটুকু জায়গা থাকে, সবার প্রথম রুমের ক্ষেত্রে কোন রুমটাকে বানানো হয়? মাস্টার রুম। মাস্টার রুম মানে বেডরুম। আচ্ছা, আপনি বাড়ি মানে হচ্ছে আগে আপনার বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা, তাই তো? যার যত ছোট জায়গা থাকুক না কেন, সে আগে কি করবে? ওই যে বাথরুমের জায়গা না থাকলে সে লাগলে দূরে গিয়ে আর একটা জায়গায় বাঁশ ঝাড়ের ভিতরে জায়গা করবে, বাথরুম বানাবে, কিন্তু তার আগে শোবার রুমটাকে কিন্তু ঠিক রাখে, যেটা সবচেয়ে জরুরি। তাহলে এবার আমার বলেন, আমরা 5টা ডিপার্টমেন্ট কিন্তু পেলাম, হ্যাঁ, কি কি? স্কেলেটাল সিস্টেম, তারপরে কি মাসকুলার সিস্টেম, তারপরে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম। এবার আমাদের ডিপার্টমেন্ট, বলেন তো আমাদের বডির জন্য কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি, বা কোন অঙ্গটা? দেখে কে বলতে পারেন? মস্তিষ্ক। জি বুঝি নাই। ব্রেন হেড। হেড দরকার। হ্যাঁ। আর কেউ? রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ তাই। যাক, আমি ভাবছিলাম অনেকে হার্ট বলে। হ্যাঁ, আসলে হার্টের কাজটা কিন্তু পরে। আমার ফার্স্ট জীবন ধারণের জন্য প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন নেব আমি বাতাসের সাহায্যে। আমার শ্বাসের সাথে আগে আমার অক্সিজেন ঢুকবে, ঢুকার পরে এটা ব্লাডে যাবে, ব্লাড নিয়ে যাবে হৃৎপিণ্ডে, এরপরে হৃৎপিণ্ড সেটাকে পাম্প করে সমস্ত বডিতে ছড়াই দেবে। এই জন্য আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে উপর থেকে এই যে 2 ফুসফুস থেকে আমার রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে আগে জরুরি, শ্বাসতন্ত্র। এরপরে হচ্ছে আমাদের মাঝখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র, যেটা হার্ট এবং ওই যে সার্কুলেটরি সিস্টেম। তাহলে আমি কি পেলাম? রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, মানে এবার একটা রুম। তারপর নিচে হচ্ছে কি রান্নাঘর, আমার কোনটা? ডাইজেস্টিভ সিস্টেম, পেটতন্ত্র যেটাকে আমরা বলি, পরিপাকতন্ত্র, খাওয়া দাওয়া, বুক থেকে একদম পায়ুপথ পর্যন্ত, নাকি এই যে বুক থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত আমাদের টোটাল যে রাস্তাটা, ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হইলে এই যে ইউরিনারি সিস্টেম, এটা একটু আলাদা, তাই না? এখন এখানে আবার কি করছে দেখেন, ইউরিনারি সিস্টেমের পার্ট হচ্ছে আমাদের জেনিটাল অর্গানের কাজে। তো অনেক বইতে আবার এই জেনিটাল অর্গান আর ইউরিনারি সিস্টেম দুইটাকে আবার একত্রে বলে কি বলছে, ইউরো জেনিটাল সিস্টেম হিসেবে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু মেল ফিমেলের কিন্তু আলাদা আলাদা, ফিমেলদের একরকম, মেলের একরকম ইউরিনারি সিস্টেম। এরপরে হচ্ছে আমাদের যে জেনিটাল যে পার্টটা, সেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা আবার দুইটা পার্ট, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে আবার টোটালটা আলাদা করে আমাদের গাইনি এন্ড অক্সের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো যারা 3rd ইয়ারের সাবজেক্টে আছেন তারা গাইনি অক্সের মধ্যে এটা পাবেন। তাহলে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইবার আমার টোটাল বাড়ি হয়ে গেল, বাড়ির মধ্যে রুমের যে কাজগুলো, ডিপার্টমেন্টের যে কাজগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি স্যার ফিনিশিং দেন, রং করেন, যা মন চাই করেন, সেটা হচ্ছে আমার ইন্টেগুমেন্টারি সিস্টেম। আমি আস্তর করব, সুন্দর রং করব, সুন্দর রং দেখলে বাড়িটা দেখতে সুন্দর লাগবে। আমার সাদা চামড়া হইলে, সাদা চামড়া দাম বেশি, সবাই খুব পছন্দ করে, কালো চামড়া হলে দাম পছন্দ করে না। হ্যাঁ, কালো লোকের নাকি দাম নেই, আসলে সবার দামই আছে, সুন্দর। হ্যাঁ, এটা ঢেকে দিচ্ছে আমার পুরো বডিটাকে, যার মধ্যে আমার স্কিন, হেয়ার, চুল, নখ ইত্যাদি হচ্ছে কাজ করে, হচ্ছে আমার টোটাল 11টা সিস্টেম। তার মানে আমরা এক নজরে কি পেলাম 11 সিস্টেমের মধ্যে? দেখেন সবাই একটু মনে রাখবেন, প্রথম হচ্ছে আমার ফ্রেম, স্কেলেটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র, এরপর কাঁথুনি, মাসকুলার সিস্টেম, পেশিতন্ত্র, এরপর আমি ওয়ারিং করব, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, আমি বিশেষ বিশেষ কাজ করব, এন্ডোক্রাইন সিস্টেম, অন্তঃক্ষরা বা হরমোন তন্ত্র, লিম্ফেটিক সিস্টেম, লসিকা বা ইমিউনিটি অর্থাৎ আমি রোগ প্রতিরোধ করব, এরপর আমি ডিপার্টমেন্ট মানে অর্থাৎ রুমের কাজ করব। প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আমার রেসপিরেটরি সিস্টেম, শ্বাসতন্ত্র, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র, এরপর হচ্ছে আমার খাওয়া দাওয়া, পেটের কাজ, পরিপাক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, এরপর হচ্ছে তার সাপোর্টের জন্য ইউরিনারি সিস্টেম, মূত্রতন্ত্র, এরপর হচ্ছে কি এনজয় করার টাইম নাকি পরিবার পরিকল্পনা যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজনন তন্ত্র, এরপর হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম, সাবরক তন্ত্র অর্থাৎ ফিনিশিং তন্ত্র।
পুরো বডিটাকে ফিনিশিং দিলাম। এই হচ্ছে আমার টোটাল 11টা সিস্টেম। আমরা এই সিস্টেম অনুযায়ী আমার ক্লাসে আমি এভাবে আলোচনা করব। আলোচনা করতে গেলে কিছু অংশ দেখবেন অ্যানাটমি পার্ট চলে আসবে, কিছু অংশ হচ্ছে ফিজিওলজি পার্ট চলে আসবে, কিছু অংশ আসবে প্যাথোলজি, কিছু অংশ আসবে প্র্যাকটিস অফ মেডিসিন। সবকিছু মিলে আমরা পড়বো ইনশাআল্লাহ। এই পর্যন্ত হচ্ছে আমার আজকের ক্লাস। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, বা কোনো মতামত থাকলে দিতে পারেন, অথবা কেউ চাইলে মূল্যায়ন করতে পারেন আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি মোহাম্মদ আরিফুর রহমান স্যার। ক্লাসটা খুবই ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ। অনেক মানে কি বলবো স্যার, আমি মুগ্ধ হয়ে শুধু ক্লাসটা শুনেছিলাম এতক্ষণ। আচ্ছা, পাঠিয়ে ক্লাসের কোন অংশটুকু আপনার ভালো লেগেছে? স্যার সবগুলা জিনিস যে আপনি এক্সপ্লেইন করে নিচ্ছেন, যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি বা হোমিওপ্যাথির সাথে যে